আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একদিনে 15টির বেশি রকেট ছুড়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, এই হামলার ফলে ওই অঞ্চলের শহর ও বসতিগুলোতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে এবং জনগণের মাঝে আতঙ্ক শুরু হয়। ইয়েদিয়থ আহরোনথ নামের ইসরায়েলি দৈনিক পত্রিকার বরাত দিয়ে আনাদুল এজেন্সির এক রিপোর্টে জানানো হয়েছে কথা। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের আভিভিম বসতি এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় সেনারা নিশ্চিতভাবে নিহত বা আহত হয়েছে। পৃথক এক বিবৃতিতে লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলার কথা জানিয়ে হিজবুল্লাহ বলেছে, লেবাননের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এই রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েল এই হামলা ও হতাহতের কথা স্বীকার না করলেও ইসরায়েলি সংবাদপত্রটি জানিয়েছে, আভিভিম বসতিতে একটি বাড়িতে আঘাত এনেছে লেবানন থেকে ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। হামলায় বাড়িটি বিধ্বস্ত হলেও কোনো হতাহতের কথা জানানো হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, পশ্চিম গ্যালিলি অঞ্চলের সোমেরা এলাকা লক্ষ্য করে 10টি রকেট ছোড়া হয়েছে। তবে এসব রকেট খোলা জায়গায় পড়েছে বলে তিনি দাবি করেন। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সাতুলা এলাকা লক্ষ্য করে 5টি রকেট ছোড়া হয়। তবে এই রকেটগুলো খোলা জায়গায় পড়েছে, যার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে হামলার কথা জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী। হুথিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী মায়ার্স ইয়র্ক টাউন নামের একটি কন্টেইনার শিপে কয়েকটি অ্যান্টিশিপ মিসাইল দিয়ে হামলা চালায় তাদের যোদ্ধারা। মিসাইলগুলো সরাসরি টার্গেটে আঘাত হেনেছে বলে তিনি দাবি করেন। হুথি মুখপাত্র তার বিবৃতিতে আরও জানান, ইয়েমেনের মনুষ্যবিহীন আকাশযান দুটি অপারেশন চালিয়েছে। এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ ও প্রশান্ত মহাসাগরে একটি ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা দুটি হয়েছে। জাহাজে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ক্রমশই এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা অনতিবিলম্বে গাজায় বেসামরিক লোকদের হত্যা বন্ধ চান। ক্রমবর্ধমান এই বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলের অনেক বিশ্ববিদ্যালয়ে গণগ্রেফতার চলছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, এই বিক্ষোভের মাধ্যমে যুক্তরাষ্ট্র জুড়ে ইসরায়েলের বিষয়ে সমর্থন কমার বিষয়টি স্পষ্ট হয়েছে। বিশেষ করে হামাসের সাথে যুদ্ধের পন্থা নিয়ে মার্কিনীদের মাঝে হতাশা বাড়ছে। সিএনএন জানিয়েছে, বুধবার ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিক্ষোভকারীদের 10 মিনিটের মধ্যে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যথায় তাদের অপরাধী সাব্যস্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই সেখানে গ্রেফতার অভিযান শুরু হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। কলম্বিয়া ইউনিভার্সিটির নিউ ইয়র্ক ক্যাম্পাসের পরিস্থিতিও থমথমে। সেখানে পুলিশ ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থান করছেন। ইউনিভার্সিটি অফ টেক্সাসের ক্যাম্পাস থেকেও 20 জনের বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে জায়নিস্ট বা ইহুদিবাদী ঘোষণা দেওয়ার পরই গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে এই যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করেছে প্রতিবাদকারীরা। এমনকি মার্কিন ইহুদিদের বেশ কিছু সংগঠনও এই বিক্ষোভে যোগ দিয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কের ব্রুকলিন স্ট্রিটে বিক্ষোভকারীদের সাথে মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ। সড়কটিতে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের গ্রেফতার শুরু হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের সবচেয়ে বড় সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি আচরণের নিন্দা জানিয়ে বলেছে, এর ফলে শিক্ষার্থীদের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এমনকি দক্ষিণ গাজার রাফা শহরে সম্ভাব্য ইসরায়েলি স্থল অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তারা। বুধবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, আগ্রাসন মোকাবেলায় তারা অলস বসে থাকবে না। যুদ্ধের জন্য যে কোনো পরিস্থিতি গ্রহণ করার প্রস্তুতি তাদের রয়েছে। বিবৃতিতে রাফা শহরে স্থল অভিযানের ভয়াবহতা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে। সংগঠনগুলো বলেছে, রাফায় অভিযান চালানো হলে তার দায়ভার যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ও তাদের পশ্চিমা মিত্রদের উপরে বর্তাবে। কারণ সব ধরনের আন্তর্জাতিক প্রস্তাব ও আইনকে অগ্রাহ্য করে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে
পশ্চিমারা। পশ্চিম তীরের শহরগুলোতে দখলদার সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নাগরিকদের প্রতিবাদকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আমরা জনগণের প্রতি আহ্বান জানাই পশ্চিম তীরকে ইসরায়েলিদের জন্য অগ্নিকুণ্ডে পরিণত করে তুলুন। গত কয়েক মাস ধরে এই দক্ষিণ গাজার রাফায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শহরটিতে আশ্রয় নিয়েছে গাজার বিভিন্ন অঞ্চলের প্রায় 15 লাখ মানুষ। সেখানে অভিযান চালানো হলে বহু বেসামরিক লোক হতাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এদিকে হার্স গোল্ডবার্গ পোলিন নামের একজন ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওটিতে দেখা যাচ্ছে 23 বছর বয়সী গোল্ডবার্গের একটি হাতের কনুই পর্যন্ত নেই। 3 মিনিটের ভিডিওতে গোল্ডবার্গকে বলতে শোনা যাচ্ছে, আমি ইসরায়েল সরকারের প্রতি অনুরোধ করছি আমাকে গাজা থেকে মুক্ত করে নিয়ে যান। গত বছরের 7 অক্টোবর গোল্ডবার্গ পোলিনকে রেইমের সুপারনোভা পার্টি থেকে ধরে নিয়ে যান হামাসের যোদ্ধারা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের যোদ্ধারা 7 অক্টোবর ইসরায়েলে যখন হামলা চালান তখন একটি আশ্রয় কেন্দ্রে তিনি সহ কয়েকজন আশ্রয় নেন। ওই সময় সেটির ভেতর গ্রেনেড ছোড়া হয়। ওই গ্রেনেডের আঘাতে গোল্ডবার্গ আহত হন বলে ধারণা করা হয়। আহত অবস্থাতেই তাকে হামাসের সদস্যরা গাজায় নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা। দেশটির সরকার জানিয়েছে, গাজা ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, বিশ্বের 142তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল জ্যামাইকা। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপস্থায়ী পর্যবেক্ষক মাজিদ বামিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া জ্যামাইকা সরকারের আনুষ্ঠানিক ঘোষণাপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন। ঘোষণায় বলা হয়েছে, জ্যামাইকা সরকার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার মন্ত্রিসভার আলোচনার পর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কামিনা জনসন স্মিথ এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদান করতে চায়। বিবৃতিতে মন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেন, জ্যামাইকা দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধান হিসেবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার একমাত্র কার্যকর বিকল্প হিসেবে একটি 2 রাষ্ট্র সমাধানের পক্ষে ওকালতি করে চলেছে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে জ্যামাইকা একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে তার সমর্থন জোরদার করল। এই খবর এমন এক সময় এলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ইউরোপের 2 দেশ, স্পেন ও আয়ারল্যান্ড। দেশ দুটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোট বাঁধার ঘোষণাও দিয়েছে। এছাড়া ইউরোপের দেশ নরওয়েও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের 4 দেশ, স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। দেশের জনগণের কাছে প্রশ্ন রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে সরে আসে তাহলে কে বিশ্বের নেতৃত্ব দেবে। এ ধরনের পিছু হটার মনোভাবের জন্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন তিনি। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়তে হবে জো বাইডেনকে। ফ্লোরিডা অঙ্গরাষ্ট্রে এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে বাইডেন বলেন, বিষয়টি এভাবে ভেবে দেখুন, যুক্তরাষ্ট্র যদি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে সরে আসে তাহলে কে বিশ্বের নেতৃত্ব দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, প্রতিটি আন্তর্জাতিক বৈঠকে, সেটা হোক G7 বা G20, যেখানে অন্য রাষ্ট্রপ্রধানরা আমাকে বলেন আপনাকে জিততে হবে। ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে বাইডেন বলেন, এটা আমার জন্য নয়, বরং আমার বিকল্প যিনি আছেন তার জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, সুতরাং সারা বিশ্ব তাকিয়ে আছে, শুধু আমরা জিতব কিনা সেটাই নয়, নির্বাচনে আমরা কিভাবে পরিস্থিতি সামাল দেই সেটার দিকে তারা তাকিয়ে আছে। বাইডেন এদিন সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তার প্রচার শিবির দারুণ কাজ করছে। তারা ইতোমধ্যেই $50 কোটি মার্কিন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে। নভেম্বরের 5 তারিখে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য নতুন একটি সহযোগিতার বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ইউক্রেনকে জরুরি ভিত্তিতে সহযোগিতার জন্য তাগাদা দেন তিনি। এএফপি জানিয়েছে, $95 বিলিয়ন মার্কিন ডলারের এই সহায়তা প্যাকেজটি কয়েক মাস ঝুলে থাকার পর অবশেষে আইনে পরিণত হলো।
পরে বাইডেন সাংবাদিকদের বলেন, সপ্তাহ শেষে প্রতিনিধি পরিষদে এবং গতকাল সিনেটে পাশ হওয়া বিলটিতে আমি মাত্রই স্বাক্ষর করেছি। একই সাথে তিনি জানান, কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের সহযোগিতা পাঠানো শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হিজাব না পরে রাস্তায় বের হওয়া নারী ও তরুণীদের উপর ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইরান। গত 13 এপ্রিল থেকে নূর নামের একটি নতুন ক্যাম্পেইন শুরু করে দেশটি। এরপর থেকেই হিজাব আইন কার্যকরে কঠোরতা শুরু হয়েছে। ইরানে হিজাব পরিধানে কঠোর আইন রয়েছে। যারা এই আইন ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নারীদের উপর চালানো ধরপাকড়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে হিজাব ছাড়া বাইরে বের হওয়া নারীদের মোরাল পুলিশের সদস্যরা জোরপূর্বক গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাজধানী তেহরানের ব্যস্ততম তেহরান স্কোয়ার দিয়ে হেঁটে যাচ্ছেন এক মা ও মেয়ে। ওই সময় তাদের ঘিরে ধরেন পুলিশের 5 নারী ও 2 পুরুষ সদস্য। যখন তারা গ্রেফতার এড়ানোর চেষ্টা করেন তখন ধাক্কা মেরে গাড়িতে তোলা হয়। তেহরানের শহীদি বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের দিনা গালিবাফ নামের এক শিক্ষার্থী এক্সে লেখেন, তাকে মেট্রোতে উঠতে বাধা দেওয়া হয়। যখন তিনি জোরাজুরি করেন তখন তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর ও যৌন হেনস্থা করা হয় বলে দাবি করেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।